করেছে, অনেকগুলো পেশিবাদী বিরোধী রাজনৈতিক দলের এখনো কোনো ডাটা কালেকশন করা হয়নি। সেখানে রাজনৈতিক দল আছে, সুশীল ব্যক্তি আছেন, সামাজিক সংগঠন আছেন। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের একক পক্ষে 24-এর গণঅভ্যুত্থান হয়নি। সেখানে গত 17 বছর থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত সর্বোচ্চ ভূমিকা পালন করা সেই সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলোকে এখনো অন্তর্ভুক্ত যদি না করে, তাহলে ফ্যাসিস্টের আগমন খুব শীঘ্রই, আওয়ামী লীগ খুব শীঘ্রই তাদের অধিকারের জন্য আবার লড়াই করবেন। যতক্ষণ পর্যন্ত সামাজিক সংগঠনগুলোকে আন্তরিকভাবে এখনো তারা মূল্যায়ন করবে না, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্টের সুযোগ সুবিধা ফ্যাসিস্ট আন্তরিকভাবে ভোগ করবেন, এটি প্রত্যাশা করি। কিন্তু দুঃখের সাথে আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, জোট গঠনের পর বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এমনকি জনতার অধিকার পার্টি রাজনৈতিক দল হিসাবে জাতীয়তাবাদী সমমনা জোটের অবস্থান থেকে দায়িত্ব পালন করছে। কিন্তু পরিতাপের সাথে বলতে হচ্ছে, জনতার অধিকার পার্টি বর্তমান বৈষম্যের শিকার। আরো স্পষ্ট করেই বলতে হয়, জনতার অধিকার পার্টি জোট থেকে সরাতে মহল বিশেষ সক্রিয় ভূমিকা পালন করছে। 5 আগস্টের আগে জোটের কোনো কর্মসূচিতে আমাদের আমন্ত্রিত হতো, তবে 5 আগস্টের পর সে ধারাবাহিকতা পাল্টে যায়। 5 আগস্টের পরে বিএনপি এবং বড় দলগুলোর মানচিত্রই পাল্টে যায়, মানে তাদের মন মানসিকতা একেবারেই পাল্টে যায়। কিন্তু জোটের সমন্বয়কারী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের ভূমিকা রাখছেন বলি এই ঘটনার সাথে আমার কেন জানি মনে হয়। আমাদের কাছে প্রতীয়মান রয়েছে, ধারণা করা হচ্ছে, অমূল্যায়ন নয়। উদাহরণ হিসাবে যদি একটি ঘটনা তুলে ধরি, আপনারা জানেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি ঝাকপার দুটি অংশে, একটি অংশ 12 দলীয় জোটের সাথে অন্তর্ভুক্ত, আর একটি অংশ জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে অন্তর্ভুক্ত। কিন্তু সমমনা জোট জনাব খন্দকার লুৎফুর রহমানের নেতৃত্বে সমমনা জোটের যিনি মহাসচিব আছেন ঝাকপার, শাহাদাত হোসেন, ওই শাহাদাতকে দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি নামে আরেকটি পার্টি তৈরি করেছেন 5 আগস্টের পরে। এটি বড় ধরনের অর্থের সাথে সম্পৃক্ত রয়েছে বলে মনে হয়। আর ওই পার্টি দলের চেয়ারম্যানও ওখানে জোটের শরিক চেয়ারম্যান, এবং দলের মহাসচিবকে দিয়ে আরেকটি দল তৈরি করে সেখানে জোটবদ্ধ করা হয়েছে। সেখান থেকে আমি বের হয়ে চলে আসছি কথা কাটাকাটির মাধ্যমে। যদি আপনারা আন্তরিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, এই যে শেখ হাসিনা কেমন স্বৈরাচার ছিল, জাতীয়তাবাদী সমমনা জোটের স্বৈরাচারী দেখলে মনে হবে বিষয়টি খুবই দুঃখজনক। এই বিষয়টি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সকল মেম্বার, বিএনপির মহাসচিব মহোদয় সবাই বিষয়টি অবগত থাকার সত্ত্বেও ওই দলটিকে অন্তর্ভুক্ত করে আপনার প্রধান উপদেষ্টার মিটিংয়ে নিয়ে যাওয়া হয়, তাদের বিভিন্ন ধরনের যে বোঝ বিলাসিতার সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয়। আমরা যারা আন্দোলন সংগ্রাম যে দলগুলো করেছে তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয়, আমি যদি আপনাদের বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। বৈঠকে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠকে আমন্ত্রিত তালিকা কারা কোন নীতির ভিত্তিতে করেছেন এবং প্রশ্ন জনমনে উঠেছে। এদিকে সক্রিয় রাজনৈতিক দলগুলো বৈঠকে আমন্ত্রণ পায় না, অন্যদিকে নবগঠিত অরাজনৈতিক দলগুলো কিভাবে প্রধান উপদেষ্টার প্রেস কনফারেন্স এবং তাদের কমিশন গঠনের মিটিংয়ে আমন্ত্রণ পায়। 17 বছর যুদ্ধ করে সংগ্রাম করে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে পরিবার ছেড়ে রাজনীতি করা দলগুলো কেন, রাজনীতি করা সামাজিক সংগঠনগুলো কেন, সুশীল ব্যক্তিরা কেন সেখানে আমন্ত্রণ পাবেন না? এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের স্বৈরাচারী আমি মনে করি। কারণ সরকার প্রেস কনফারেন্স করে ব্রিফিং করেন, আমরা সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একত্রিত মিটিং করেছেন। সকল দল কই পাইছেন? তাহলে আমার ছবিটা কই? যদি সকল দল এই আন্দোলন সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা ছিল, আমার ওইখানে একটা বই আছে, আমার নিয়ে আসো তো নীল কাগজ।
আন্দোলন সংগ্রামে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার, কিন্তু আমার দলে তো দাওয়াত পাইনি। এরকম আমার বাংলাদেশে যেখানে কর্নেল অলি সাহেবের মতন লোক প্রধান উপদেষ্টার বাসভবনের গেট থেকে দাওয়াতবিহীন ফিরে যায়, সেখানে তো আমি কিছুই না, সেখানে তো আমি কিছুই না, সেখানে আমি কিছুই না। যদি আপনাদেরকে আন্দোলনের চিত্র দেখায়, এটা আপনারা দেখবেন, আমি তো দেখানোর দরকার নাই, ক্যামেরা আপনারা পরে ঘুরে দেখবেন। এই যে ক্যামেরা, এই যে সমমনা জোটের আমার মিটিং এর ছবি, এই যে সমমনা জোটের মহাসমাবেশের ছবি, এই যে দেখতে পাবেন। তারপরে যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে মনে করেন